ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সদস্য। 1981 থেকে 1987 পর্যন্ত শিবিরের সদস্য ছিলাম। আমি খুব আনন্দিত যে আমি যার হাতে আসলে মানুষ হয়েছে বলতে গেলে 1977 সালে আব্দুর রহমান মুসা ভাই, উনি রংপুরে এমন কোনো জায়গা নেই যেটা উনি চষে বেড়াননি। আব্দুর রহমান মুসা ভাই এবং ডাক্তার কাজিমউদ্দিনের মোটামুটি টার্গেট ছিলাম আমি, কেননা আমার পরিবারটা ছিল, আমরা 10 ভাই বোন এবং আমার ভাই বোনেরা অন্য আদর্শের রাজনীতি করেছেন এবং আমাদের পরিবারটা একটা ইনফ্লুয়েন্সিয়াল পরিবার ছিল সে সময় রংপুর শহরে। আলহামদুলিল্লাহ 1977 সালে শিবিরের সমর্থক হয়ে 81 সালে শিবিরের সদস্য হয়েছিলাম। দুঃখজনকভাবে 1995 পর্যন্ত সরকারি চাকরিতে থেকেও আমি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারলেও 96 সাল থেকে সেটা পারিনি। নানানভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা অপবাদ, নানান কিছু দিয়ে জর্জরিত করে দেওয়া হয়েছিল। আমাকে তখন সংগঠনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো যে তুমি প্রকাশ্যে এসে তোমার কোনো রাজনীতি করার দরকার নেই। আসলে বুক ফেটে যায় এ সমস্ত কিছু বলতে। আজকে স্বাধীন হয়েছে, শহীদ আবু সাইদ যেখানকার মানুষ গর্বে বুক ফুলে যায় এদের জন্য। সেই রংপুরের মানুষ আবু সাইদকে নির্মমভাবে হত্যা করার পরেই সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ল, সেই আন্দোলনের ফসল এখন স্বাধীন মুক্ত একটি দেশ। আমাকে যেহেতু এখানে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগে আমি সম্মানিত নেতৃবৃন্দকে বলতে চাই, এখন একটি বড় সুযোগ। আমরা তো অনেক খবর জানি প্রশাসনের বড় অংশ চায়, ইভেন সরকারি বেসরকারি পর্যায়ের প্রতিটি মানুষই চায় যে জামাত ইসলামী বাংলাদেশ এখন বড় একটি ভূমিকা রাখুক, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হোক এই সংগঠনটির হাত ধরে। যেভাবে আমার পূর্বে এক বক্তা বলে দিয়েছেন যে এখানে ব্যবসা করতে দেওয়া হয়নি, এখানে এলসি খোলা যায় না, বছরের পর বছর ব্যাংক লুট করে নিয়ে চলে গিয়েছে। আমার প্রতিষ্ঠানে প্রায় 5,500 কর্মী কর্মরত আছে। সবচেয়ে বড় চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং সহ অন্যান্য কার্যক্রম যারা আমরা পরিচালনা করছি, আমাদের বিরুদ্ধে নানা অপবাদ, নানান কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি তো জানি যে কি কার্যক্রম তারা পরিচালনা করছে। আপনারা অনুরোধ করব যে আপনারা যেহেতু ন্যায়ের পথে, সত্য পথে, ইসলামের উপরে আছেন, এই সমস্ত বিষয়গুলো দেখেন, সার্বিকভাবে যেন আমাদের অর্থনীতি মেরামত হয় এবং সার্বিকভাবে আমাদের দেশের একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, সেভাবে সবাই মিলে একটি দেশ আমরা পুনর্গঠন করতে পারি। ইসলামী হুকুমত কায়েমের যে স্বপ্ন নিয়ে এ দেশে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা যেন সফল হয়। আমাদের ভাইয়েরা যেভাবে শাহাদাত বরণ করেছেন, খুব দুঃখ লাগে। মতিউর রহমান নিজামী ভাই যেভাবে বুকে চেপে ধরে আমাকে রংপুর শহরে একটা বিশেষ পর্যায়ে আমাকে অনুরোধ করেছিলেন যে তুমি দায়িত্ব নাও, রংপুরের এই বিষয়গুলো সমাধান করো। আমার কষ্টে বুক ফেটে যায় যখন আলী হাসান মুজাহিদ ভাই দিনাজপুরের সরকারি কাজে গেলেন, তার পরিবার আসলে বড়পুকুরিয়া কয়লা খনি দেখতে। আমাকে বলে দেওয়া হলো যে কোনোভাবেই সরকারের তহবিলের একটি পয়সা যেন তাদের আপ্যায়নের পিছনে খরচ করা না হয়, অথচ তিনি একজন মন্ত্রী। আমার তৎকালীন এমডি আমাকে বললেন, কামরুজ্জামান সাহেব ভাই, কোনোভাবেই যেন উনার পরিবারের কোনো অমর্যাদা না হয়, ভালোভাবে তাদের আপ্যায়ন করবেন। আমি বলেছি সে সময় যে আপনি তো আমার মেহমান, আমি ব্যক্তিগত পর্যায়ে তো এটা গ্রহণ করতে পারি। এরপরে উনি এটা আপ্যায়নে রাজি হয়েছিলেন। এই সমস্ত ভাইদেরকে হত্যা করা হলো। তৎকালীন এনডিসি আমাকে বলেছিলেন দিনাজপুরে, কামরুজ্জামান ভাই, নিজামী সাহেবকে আমি দেখলাম, এই একমাত্র মন্ত্রীকে আমি দেখলাম যে এখানে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে সরকারি কোনো পয়সা
আমার পিছনে খরচ করা যাবে না। আমি তো ভাই এরকম কখন মানুষ দেখিনি, এত মন্ত্রী এত উচ্চ পর্যায়ের লোকজনকে আমি হ্যান্ডেল করলাম, কিন্তু এরকম তো আমি কখনো দেখিনি। এই সমস্ত ভাইদেরকে হত্যা করা হলো, বুক ফেটে যায়, অন্তর ফেটে যায়। ইনাদের এই শাহাদাতের বিনিময়ে এদেশে ইসলামী হুকুমত কায়েমের কোনো বিকল্প নেই। তাই আমি অনুরোধ করব যে আমরা যারা, আমার আসলে আফসোস হয় সূরা হাদীদের যে অংশটুকু এখানে তেলাওয়াত করা হলো, যে বিজয়ের আগে যারা ভূমিকা পালন করে তাদের ভূমিকা, বিজয়ের পরে যারা ভূমিকা পালন করে তাদের ভূমিকা এক নয়। আজকে এখানে যারা উপস্থিত আছেন, বিজয়ের আগে আপনারা যারা ভূমিকা পালন করতে পেরেছেন, আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনাদের অনেক অনেক পিছনে আমরা পড়ে আছি, অনেক পিছনে, কিন্তু বিজয়ের পরে যেন সম্মিলিতভাবে দেশ গড়ার পিছনে, ইসলাম প্রতিষ্ঠার পিছনে আমরা সকলে মিলে বুকে বুক বেঁধে আমরা প্রচেষ্টা চালাতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এদেশে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমেই এই শহীদদের বদলা আমাদেরকে নিতে হবে।